আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বাফার দ্রবণ এবং তার ক্রিয়া কৌশল। তো সর্বপ্রথম আসো আমরা দেখব বাফার দ্রবণ কাকে বলে। বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। আমরা নরমালি কোনো একটা দ্রবণে যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি তাহলে তার পিএইচ এর মান 7 এর নিচে চলে যায়, এবং কোনো একটা দ্রবণে যদি ক্ষার যোগ করি তাহলে তার পিএইচ এর মান 7 এর উপরে চলে যায়। অর্থাৎ কোন একটা দ্রবণে যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি তার পিএইচ এর মানের পরিবর্তন হয়। কিন্তু বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যেই দ্রবণে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যোগ করার পরও সেই দ্রবণে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা বলতে পারি মানুষের রক্ত হচ্ছে বাফার দ্রবণ, যার পিএইচ এর মান 7.4। এখন আসো আমরা কি বাফার দ্রবণের সংজ্ঞা আমরা কি লিখছি। যেসব দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর মান প্রায় অপরিবর্তিত থাকে, এরূপ দ্রবণকে বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণ তার পিএইচ এর উপর ভিত্তি করে তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ, আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ হচ্ছে সেই বাফার দ্রবণ যার পিএইচ এর মান 7 এর কম, আর ক্ষারীয় বাফার দ্রবণ হচ্ছে এমন একটা বাফার দ্রবণ যার পিএইচ এর মান 7 এর বেশি। এখন আমরা তাকে চিনবো কিভাবে বা কারা অম্লীয় বাষ্প তৈরি করে কারা ক্ষারীয় বাষ্প তৈরি করে, আমরা তা একটু দেখবো উদাহরণটা দেব। তো অম্লীয় বাফার হচ্ছে সেসব বাফার দ্রবণ কোন একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের একটা লবণ, এই এই দ্রবণটা হচ্ছে একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এবং ওই অ্যাসিটিক অ্যাসিডেরই একটা লবণ সোডিয়াম অ্যাসিডের হচ্ছে মিলে তারা মিলে একটা বাফার দ্রবণ তৈরি করে। কোন একটা পাত্রের মধ্যে এখন যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের একটা মিশ্রণ নেই, তাইলে সেই দ্রবণটার মধ্যে আমরা যদি সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে পিএইচ এর মান পরিবর্তন হবে না। অর্থাৎ তারা দুইজনে মিলে একটা বাফার দ্রবণ তৈরি করতো, এবং সেই বাফার দ্রবণটা হচ্ছে একটা অম্লীয় বাফার দ্রবণ। কেন? কারণ তার পিএইচ এর মান 7 এর কম। তাহলে অম্লীয় বাফার দ্রবণ কারা তৈরি করবে? কোন একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের একটা লবণ। আর ক্ষারীয় বাফার কাকে বলে বা কিভাবে চিনবো? ক্ষারীয় বাফার হচ্ছে একটা দুর্বল ক্ষার, যে কোনো একটা দুর্বল ক্ষার এবং ওই ক্ষারের একটা লবণের যদি একটা মিশ্রণ বা দ্রবণ নেই তাহলে তারা হচ্ছে একটা ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করে। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুইজনের একটা দ্রবণ বা মিশ্রণ, তারা হচ্ছে একটা ক্ষারীয় বাফার দ্রবণ হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বাফার দ্রবণ কাকে বলেন এবং বাফার দ্রবণের কত প্রকার শ্রেণী বিভাগ কি কি এবং তার উদাহরণ। ঠিক আছে, তো এখন আসো আমরা দেখবো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অর্থাৎ মেকানিজম অফ বাফার অ্যাকশন। তো বাফার দ্রবণের ক্রিয়া কৌশল করার আগে আমরা একটু জেনে নিই বাফার ক্রিয়া বলতে কি বোঝায়। তো একটু আগে আমরা দেখলাম বাফার দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও পিএইচ এর মান পরিবর্তন হয় না। কিন্তু কেন হয় না? কোন ক্রিয়া বা কৌশলের কারণে তার পিএইচ এর মানের পরিবর্তন হয় না, সেই ক্রিয়া বা কৌশলটাকে বলা হয় বাফার ক্রিয়া। তো আমরা একটু বাফার ক্রিয়ার সংজ্ঞাটা দেখি। যে ক্রিয়া বা কৌশলের মাধ্যমে কোন বাফার দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও ওই দ্রবণের পিএইচ এর মানের পরিবর্তনকে সে প্রতিরোধ করে, তাকে বাফার ক্রিয়া বলে। অর্থাৎ বাফার দ্রবণের এমন কোন একটা ঘটনা বা এমন কোন একটা ক্রিয়া বা কোন একটা কৌশল ঘটে যার কারণে সে তার পিএইচ এর মানকে পরিবর্তন হতে দেয় না। তার পিএইচ এর মান যেটা থাকে সেটা স্থির অবস্থায় থাকে, যদিও আমরা সেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি। তাহলে এই মেকানিজমটা বা এই ক্রিয়াটা বা এই কৌশলটা, যে কৌশলের কারণে সে তার পিএইচ এর মানকে পরিবর্তন হতে দেয় না, তাকেই বলা হয় বাফার ক্রিয়া। তো এখন আমরা দেখবো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। অর্থাৎ কোন একটা অম্লীয় বাফার দ্রবণ নিয়ে তারপর সেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলে
কেন পিএইচ এর মান পরিবর্তন হয় না সেটা আমরা দেখব। এখন আমাদের পরীক্ষায় অম্লীয় বফর দ্রবণ অথবা ক্ষারীয় বফর দ্রবণ যে কোনোটা পরীক্ষা আসতে পারে, যার কারণে আমাদেরকে দুইটাই শিখতে হবে। কারণ তোমার পরীক্ষার উদ্দীপকে কোন একটা দ্রবণ দেওয়া থাকলে আগে দেখতে হবে সেটা কি অম্লীয় বফর দ্রবণ নাকি ক্ষারীয় বফর দ্রবণ, তার উপর ভিত্তি করে আমাকে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। যদি উদ্দীপকে অম্লীয় বফর দ্রবণ দেওয়া থাকে তাহলে সেই বফর দ্রবণের ক্রিয়া কৌশলটা এই অম্লীয় বফর দ্রবণের ক্রিয়া কৌশলের মধ্যে দিতে হবে। আর যদি ক্ষারীয় বফর দ্রবণ দেওয়া থাকে তাহলে কৌশলটা ক্ষারীয় বফর দ্রবণের দিতে হবে। অথবা তোমার পরীক্ষায় যদি শুধুমাত্র বফর দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে বলে তাহলে অম্লীয় বা ক্ষারীয় যে কোনো একটা বফর দ্রবণের উদাহরণ নিয়ে তার ক্রিয়া কৌশল ব্যাখ্যা করলেই হয়ে যাবে। তো আমরা সবার আগে দেখবো যে অম্লীয় বফর দ্রবণটা কিভাবে কাজ করে, অর্থাৎ কেন সেটা পিএইচ টাকে পরিবর্তন হতে দেয় না, কিভাবে দেয় না, এটা আমরা একটু তার ক্রিয়া কৌশলের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করব। দেখো, তো সর্বপ্রথম আসো যে যে কোনো একটা উদাহরণ নেই অম্লীয় বফর দ্রবণের। যেমন আমরা দেখলাম যে আমরা জানি যে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা দুর্বল অ্যাসিড এবং ওই অ্যাসিডের লবণ, এই দুইজনকে আমি যদি একটা পাত্র নেই, যে পাত্রের মধ্যে আমি এই অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এবং সেই অ্যাসিটিক অ্যাসিডের একটা লবণ নেই CH3COONA, সোডিয়াম অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডের একটা মিশ্রণ নেই, দ্রবণ নেই, তাহলে এই দ্রবণে আমি যদি এখন সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে এই পিএইচ এর মানটা পরিবর্তন হবে না, তার যে পিএইচ এর মান থাকবে সেটা সে পরিবর্তন করবে না। এই কারণে এই দ্রবণটা হচ্ছে একটা বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। এখন যখন একটা দ্রবণের মধ্যে আমি এরকম অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিড নিব তখন তারা এই দ্রবণে আয়নিত হলো। যেহেতু এটা একটা অ্যাসিড এবং এটা একটা লবণ, তারা পানিতে দিলে তারা আয়নিত হবে। এখন এখন আমরা যে যদি পানির মধ্যে এই অ্যাসিটিক অ্যাসিডকে নেই, আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, যার কারণে সে পানিতে খুবই কম পরিমাণে আয়নিত হবে, অর্থাৎ সে সামান্য পরিমাণে বিয়োজিত হবে এবং সে দুই দিকে এভাবে রিভার্সিবল, অর্থাৎ CH3COOH বিয়োজিত হয়ে অ্যাসিটেট আয়ন এবং H+ আয়ন তৈরি করবে, কিন্তু এটার পরিমাণ সামান্য। কিন্তু যে আমরা লবণটা দিলাম সোডিয়াম অ্যাসিটেট, এই লবণটা একটা আয়নিক লবণ, যার কারণে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। যেহেতু এটা একটা লবণ এই কারণে এটা ফুললি ডিসোসিয়েট হবে, সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। কিন্তু এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, এটা বিক্রিয়াটা দুই দিকেই ঘটবে, এটা একটা উভমুখী বিক্রিয়া। কিন্তু এটা ফুললি, আমি একটা পাত্রের মধ্যে যদি আমি সোডিয়াম অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিডেট দেই তাহলে এইটা এইটা পাত্রের মধ্যে এটা 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 এবং এটা পাবো, এটা পাবো না। কেন পাবো না? কারণ এটা ফুললি ডিসোসিয়েট হয়ে এই অ্যাসিটেট আয়ন সোডিয়াম আয়ন তৈরি করবে, কিন্তু এটা আংশিক বিয়োজিত হবে বা সামান্য বিয়োজিত হবে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এইখানে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে এমন কি ঘটনা ঘটে যার কারণে তার পিএইচ এর মানটা পরিবর্তন হয় না। ধরলাম যে আমি এইরকম একটা দ্রবণের মধ্যে, এদের এক মিশ্রণের মধ্যে আমি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলাম। এখন অ্যাসিড যোগ করলে কি হয়, অ্যাসিড প্রোটন দান করে, অর্থাৎ H+ দান করে। সেই H+টা এই পাত্রের যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর মধ্যে এই অ্যাসিডের আয়ন অর্থাৎ CH3COO- এর সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। এখন একটু খেয়াল করো যে যদি আমরা সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি সেই H+ সেই অ্যাসিডটা যেই H+ দান করতেছে, ফলে পিএইচ এর মান পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু সেই H+টা এই যে অ্যাসিডের আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে ফেলতেছে। আর যেই অ্যাসিটিক অ্যাসিডটা তৈরি করে ফেলতেছে এইটা আর সামনে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। তাহলে এই আমরা যে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলাম, সেই অ্যাসিড যোগ করার পরে যে H+ দিল, সেই H+টা এই অ্যাসিডের আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো, যেটা হচ্ছে একটি দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিড হওয়ার কারণে এই অ্যাসিটিক অ্যাসিডটা খুবই কম পরিমাণে সামনে যাচ্ছে, যার কারণে এখান থেকে আমরা H+ এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ এখানে পিএইচ এর মানের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা আরেকটু হালকা বলি যে আমরা এরকম একটা অ্যাসিডিক বাফার, অর্থাৎ
অম্লীয় বাফার নিলাম, যেখানে একটা দুর্বল অ্যাসিডিক অ্যাসিড এবং তার একটা লবণ সোডিয়াম অ্যাসিড থাকবে। এইখানে আমরা যদি সামান্য পরিমাণ এদেরকে দ্রবণে নিলে তার আয়নিত হয়ে অ্যাসিড অ্যাসিড আয়নিত হয়ে এটা তৈরি করবে, আর সোডিয়াম অ্যাসিড আয়নিত হয়ে এটা তৈরি করবে। কিন্তু এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, এটা আংশিক বিয়োজিত হবে বা সামান্য বিয়োজিত হবে। এরপর আমি যখন এই দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করব বা H+ যোগ করব, সেই H+টা এই অ্যাসিডের আয়নের সাথে যুক্ত হয়ে দুর্বল অ্যাসিডিক অ্যাসিড তৈরি করবে, যেটা খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, যার কারণে এটা সামনে গিয়ে H+ উৎপন্ন খুব করতে পারে না। যার কারণে আমরা বলি যে ওই দ্রবণের পিএইচ এর মানে পরিবর্তন হয় না। এই অ্যাসিড নিলাম, পিএইচ পরিবর্তন হওয়ার কথা ছিল, সেই H+টা CH3 ডাবল মাইনাসের সাথে যুক্ত হয়ে গেল, এবং যুক্ত হয়ে যেই অ্যাসিডটা তৈরি করলো সেটা আর বিয়োজিত হচ্ছে না, বা হইলেও খুবই সামান্য পরিমাণে বিয়োজিত হচ্ছে, অর্থাৎ সে H+ দিতে পারতেছে না। তাহলে পিএইচ এর মানের পরিবর্তন হবে না। কারণ পিএইচ বলতে বুঝি আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরিবর্তন। যেহেতু এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে না, আমরা অ্যাসিড দিচ্ছি, H+ দিচ্ছি, কিন্তু H+টা অ্যাসিডের আয়নের সাথে যুক্ত হয়ে এটা তৈরি করতেছে, এটা বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করতে পারতেছে না, যার কারণে এখানে পিএইচ এর মানের পরিবর্তন হবে না। এখন আসো আমরা দেখবো এই বাফার টুকনে সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে কি এমন পরিবর্তন হয় যার কারণে তার পিএইচ এর মানের পরিবর্তন হয় না। আমরা জানি কোন একটা ক্ষার জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দান করে। এখন ক্ষার যোগ করা মানে হচ্ছে সেই দ্রবণটিতে OH মাইনাস আয়ন যোগ করা। এখন ধরো আমরা এই বাফার দ্রবণে এই দ্রবণের মধ্যে কোন একটা ক্ষার যোগ করলে সামান্য পরিমাণ দুর্বল ক্ষার যোগ করুন। এখন সেই ক্ষার থেকে যে OH মাইনাসটা আসবে, সেই OH মাইনাসটা এই বাফার দ্রবণে যে H+ আয়ন আছে তার সাথে যুক্ত হয়ে পানি তৈরি হবে। তাহলে তাহলে কি তার পিএইচ এর মানের পরিবর্তন হওয়ার কথা না? হ্যাঁ, তাহলে H+ আয়নের সাথে যুক্ত হয়ে তার যেহেতু এখানে এই দ্রবণ থেকে H+ আয়নের পরিমাণ কমে যাচ্ছে, তাহলেও কিন্তু তার পিএইচ এর মানের পরিবর্তন হওয়ার কথা। কিন্তু এখানে ঘটনা কি ঘটে যে আমরা জানি লাসোটিনের নীতি থেকে যে কোন একটা বিক্রিয়া উপভোগী বিক্রিয়ায় যদি কোন একটা উৎপাদের পরিমাণ কমে যায়, তখন বিক্রিয়া সামনের দিকে সরে যায়, অর্থাৎ ডানে সরে যায়। তাহলে যেহেতু এই দ্রবণটিতে এই বাফার দ্রবণটিতে H+ আয়ন কমে যাচ্ছে, যেটা এই ক্ষারের কারণে হচ্ছে, ক্ষার থেকে OH মাইনাস আসতেছে, যে OH মাইনাসটা এখান থেকে OH+ কে নিয়ে তার সাথে পানি তৈরি করতেছে, ফলে H+ আয়নের পরিমাণ কমে যাওয়ার কথা ছিল। কিন্তু লাসোটিনের নীতি অনুসারে এই H+ আয়নের পরিমাণ যখন কমে যাবে, তখন বিক্রিয়াটা ডানে সরে যাবে, অর্থাৎ সে সামনের দিকে সরে যাবে। যখন সে সামনের দিকে সরে যাবে, তখন যদিও অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, তারপরে সে ডানে সরে গিয়ে যে পরিমাণ H+ এই OH মাইনাসের সাথে চলে গেছে, সেই ঘাটতিটা পূরণ করে ফেলবে, অর্থাৎ সেটা সামনের দিকে অগ্রসর হয়ে নতুন H+ আয়ন উৎপন্ন করবে, যেটা উৎপন্ন হওয়ার কথা ছিল না। এটা যদি যোগ না করতাম, তাহলে সে সামনে গিয়ে ওই পরিমাণ H+ তৈরি করতো না। যখন আমরা সেখানে ক্ষার দিলাম, তখন সেই ক্ষারটা ওই H+ এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করলো। H+ এর ঘাটতি হইলো, যে ঘাটতির কারণে বিক্রিয়াটা সামনে গিয়ে সেই ঘাটতিটা পূরণ করার জন্য H+ আয়ন উৎপন্ন করে সেই ঘাটতিটা প্রশমিত করে ফেলে। যার কারণে আমরা বলতে পারি যে আমরা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলেও এই বাফার দ্রবণে পিএইচ এর মানের পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের একটা অম্লীয় বাফার দ্রবণে কেন তার পিএইচ এর মানের পরিবর্তন হয় না, যদিও আমরা তখন সেখানে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করি। সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও তার পিএইচ এর মানের পরিবর্তন হবে না, তাকে আমরা বাফার দ্রবণ বলি। এই ঘটনাটা ঘটে বা এই ক্রিয়া কৌশলটা ঘটে, ঠিক আছে, যার কারণে একটা বাফার দ্রবণে পিএইচ এর মানের পরিবর্তন হয়। ঠিক আছে, এখন আমরা দেখবো যে একটা ক্ষারীয় বাফার দ্রবণে কি এমন ঘটনা ঘটে বা তার ক্রিয়া কৌশলটা কি, যার কারণে সে তার পিএইচ এর পরিবর্তন হতে দেয় না। তো এর জন্য আমরা যে কোনো একটা উদাহরণ নিলাম, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ ক্ষারীয় বাফার দ্রবণের একটা উদাহরণ নিলাম। আমরা জানি ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে তৈরি হয়, যে কোনো একটা দুর্বল ক্ষার এবং ওই দুর্বল ক্ষারেরই একটা লবণ, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলে তারই লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড একটা নিলাম। এখন একটা পাত্রের মধ্যে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের একটা মিশ্রণ নেই, সেই দ্রবণটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ হিসেবে কাজ করবে। তো এখন
একটা পাত্রের মধ্যে যদি আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ নেই, তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, যার কারণে এ খুবই সামান্য পরিমাণে বিয়োজিত হবে। সে বিয়োজিত হয়ে NH4 প্লাস এবং OH মাইনাস তৈরি করবে। যেহেতু এটা দুর্বল ক্ষার, যার কারণে এটা সামান্য পরিমাণ বিয়োজিত হবে এবং বিক্রিয়াটা উর্ধ্বমুখী বিক্রিয়া। কিন্তু যদি আমি তার লবণ নেই, যেহেতু লবণ হচ্ছে একটা আয়নিক লবণ, অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নিক লবণ, এটা পানিতে নিলে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, অর্থাৎ দ্রবণের মধ্যে এটা থাকবে না। অর্থাৎ দ্রবণের মধ্যে এটা 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 আর এই দুইটা থাকবে, এটা থাকবে না। ঠিক আছে, এখন আসো আমরা এই দ্রবণের মধ্যে যদি সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করি অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করি, তাহলে কি এমন ঘটনা ঘটে যার কারণে তার পিএইচ এর মানের পরিবর্তন হয় না। তো আমরা ধরলাম সবার আগে এই দ্রবণের মধ্যে আমরা সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করব। এখন আমরা জানি অ্যাসিড যোগ করা মানে H প্লাস আয়ন যোগ করা। যেহেতু অ্যাসিড দ্রবণে H প্লাস আয়ন দান করে, এই কারণে দ্রবণের মধ্যে অ্যাসিড যোগ করা মানে দ্রবণটিতে H প্লাস আয়ন যোগ করা। তো যখন আমি দ্রবণের মধ্যে H প্লাস আয়ন যোগ করব, সেই H প্লাস আয়নটা এই দ্রবণের মধ্যে এখানে যে আয়নটা আছে তার মধ্যে OH মাইনাস আয়ন অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। তো এখন এই হাইড্রোক্সিল আয়নের সাথে যুক্ত হয়ে যখন সে পানি তৈরি করে, তখন এখানে OH মাইনাস আয়নের পরিমাণ কমে যায়, যার কারণে লাসাতিনের নীতি অনুসারে উৎপাদ কমে গেলে বিক্রিয়াটা সামনে চলে যায়। অর্থাৎ সে তখন যে পরিমাণ OH মাইনাস আয়ন H প্লাস আয়নের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করছে, অর্থাৎ এই OH মাইনাস আয়নের ঘাটতি তৈরি হয়েছে, সেই পরিমাণ OH মাইনাস আয়ন এই NH4 OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যৌগটি ওই পরিমাণ বিয়োজিত হয়ে ওই পরিমাণ OH মাইনাস আয়ন তৈরি করে তার ঘাটতিটা প্রশমিত করে দেয়, যার কারণে তার পিএইচ এর মানের পরিবর্তন হয় না। বিষয়টা আরেকবার শুনো, যে যদি আমরা অ্যাসিড যোগ করি অর্থাৎ H প্লাস আয়ন যোগ করি, সেই H প্লাস আয়ন এই দ্রবণের OH মাইনাস আয়নের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করে। পরে ওই OH মাইনাস আয়নের ঘাটতি তৈরি হয়, যার কারণে NH4 OH মাইনাস OH যৌগটি সামনে গিয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে সেই OH মাইনাস আয়নের ঘাটতিটা প্রশমিত করে দেয়, যার কারণে তার পিএইচ এর মানের পরিবর্তন হয় না। এই কথাগুলা তোমাকে এখানে লিখতে হবে, পরীক্ষার খাতায় এই কথাগুলো লিখতে হবে, কারণ পরীক্ষায় এটা প্রশ্নে আসলে 3 মার্কের গ নম্বরে অথবা ঘ নম্বরে আসতে পারে। তো এরপর আসো, যদি আমি ক্ষার যোগ করি তাহলে এখানে কি এমন ঘটনা ঘটে যার কারণে পিএইচ এর মানের পরিবর্তন হয় না। তো আমরা যদি এরকম একটা ক্ষার যোগ করা মানে OH মাইনাস আয়ন যোগ করা, এইরকম একটা বাফার দ্রবণে আমরা যদি কোনো একটা ক্ষার বা OH মাইনাস আয়ন যোগ করি, সেই OH মাইনাস আয়নটা এই দ্রবণের যে আয়নগুলো আছে তার মধ্যে NH4 প্লাস আয়নের সাথে অর্থাৎ অ্যামোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এখন খেয়াল করো, যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে এইটা কিন্তু এবার একটা দুর্বল ক্ষার। তো দেখো, আমরা যখন একটা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলাম, তো ক্ষার যোগ করলে ক্ষার থেকে যে OH মাইনাসটা আসবে, সেই OH মাইনাসটা এই বাফার দ্রবণের NH4 প্লাস অ্যামোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যেই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা আবার হচ্ছে দুর্বল ক্ষার। এখন এই সামান্য পরিমাণ ক্ষার যোগ করে OH মাইনাস আয়ন যোগ করে যেই দুর্বল ক্ষারটা পাইলাম, সেই দুর্বল ক্ষারটা কিন্তু সে সামনের দিকে ওইভাবে যেতে চায় না, কারণ সে একটা দুর্বল ক্ষার। অর্থাৎ OH মাইনাসটা NH4 প্লাসের সাথে যুক্ত হয়ে NH4 OH যৌগ তৈরি করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, যেটা একটি দুর্বল যৌগ হওয়ার কারণে সে সামনের দিকে যেতে চায় না বা গেলেও সামান্য পরিমাণে বিয়োজিত হয়, যার কারণে তার পিএইচ এর মানের পরিবর্তন খুব একটা হয়নি। এটাই হচ্ছে কারণ, যে আমি একটা ক্ষারীয় দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড যোগ করলে কি হয়, ক্ষার যোগ করলে কি হয়, যার কারণে তার পিএইচ এর মানের পরিবর্তন হয় না। তো এইভাবে তোমার পরীক্ষার খাতায় এই বিক্রিয়াগুলো দিয়ে তোমাকে ছোট ছোট করে কিছু কথা লিখতে হবে, যে কেন কি এমন ঘটনা ঘটতেছে যার কারণে তার পিএইচ এর মানের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।